প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আপনারা আমাদের এই আয়োজন দেখে থাকেন। বরাবরের মতো আবারও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আপনারা যারা খবর দেখতে ভালোবাসেন কিংবা খবরের কাগজ পড়তে ভালোবাসেন, তারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন আজকে ছাপা হয়েছে। আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, 3 অক্টোবর অর্থাৎ গতকাল এটি প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে কি আছে তার আগে আমি 3 অক্টোবর 1972 সালে ঠিক এরকমই একটি প্রতিবেদন ছেপেছিল বিশ্বব্যাংক, এবং সেখানে বলেছিল যে পেট্রোলিয়ামের যে ধরনের দাম, তাতে বাংলাদেশ নামক যে দেশটি আছে সেটি সর্বোচ্চ 7 থেকে 8 মাস টিকে থাকতে পারে, এরকম একটি প্রতিবেদন। সেই বিশ্বব্যাংক গতকালকে যে তথ্য এবং যে রিপোর্ট প্রকাশ করছে তাতে বলছেন যে অতি দরিদ্র জনগোষ্ঠী হ্রাসে বাংলাদেশ একটি রোল মডেল। এই কাজটি যারা করছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, এবং যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নানা ষড়যন্ত্র আমরা জন্মলগ্ন থেকেই দেখে আসছি, কিন্তু সকল কাটা ধন্য করে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে, এবং সেটাকে দেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ কিংবা নিন্দুকেরা আস্থার কথাই বারবার বলছেন। আমার হাতে যে সমস্ত তথ্য উপাত্ত আছে, খালিদ টাইমস সাম্প্রতিক একটি সম্পাদকীয় বলছে যে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার সাফল্যের গল্প, তার পেছনে রয়েছে মেধাভিত্তিক কূটনীতির কিছু প্রয়াস। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে, এবং আমরা আজকের এই নিউজ আওয়ার এক্সট্রাতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন এবং মুক্তিযোদ্ধা এএস মাহমুদ আলী স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সম্মান জানাচ্ছি আপনাকে যে একজন মুক্তিযোদ্ধার সামনে বসে আমি কথা বলছি, কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। স্যার, আমি আমি যে কথাটি বলছিলাম যে গালফ নিউজের সেই প্রতিবেদনটি, এবং 5ই জানুয়ারি নির্বাচনের কথা দিয়ে আমি শুরু করতে চাই। 2013 সাল দিয়ে আমি শুরু করতে চাই যে সেই সময়টি অন্ধকার, এবং 5ই জানুয়ারি নির্বাচনটি হলো, এবং আপনার নির্বাচনটি কিছুদিন সালে পরে হলো। নির্বাচন 14 সালে হলো, এবং আপনার নির্বাচনটি হলো পরে, একটু পরে, কারণ একটু পরে আটকে গিয়েছিল সে সময়, সব জ্বালিয়ে দিয়েছিল। সেই সময় আপনার সঙ্গে সবসময় কথা হতো, এবং কি বলতেন সেগুলি মানুষকে এখন বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে সে সময় কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভারত ছাড়া বিশ্বের সব দেশই একেবারে অন্ধকার একটা দেশ। এরকম একটি সময়ে আপনি দায়িত্ব নিলেন। 2 বছর 8 মাস পার হলো, আমরা দেখছি, এবং এখন খালিদ টাইমস যে সম্পাদকীয়র কথা বলছি সেখানে বলছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি চেষ্টা এবং ম্যানেজ করার একটা সাফল্যের ইতিহাস। আমি জানি না সাফল্য কিনা বা আপনি কিভাবে দেখবেন, এই বিষয়টি নিয়ে আমি শুরুতে আপনার কাছ থেকে শুনতে চাই যে সেই অন্ধকার সময় আর এখন সময় কি বলবেন। সাফল্য তো অবশ্যই, এবং এটা একটা, আমি বলবো যে নিজের ঢোল নিজে পিটাতে হলেও আমাকে বলতেই হবে যে এটা একটা বিরাট সাফল্য। এবং আমি বলবো যে সাফল্যের আমাদের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা তো এখন সর্বজন স্বীকৃত। এবং জাতিসংঘ থেকে আরম্ভ করে বিভিন্ন শক্তিধর রাষ্ট্র প্রধান, সরকার প্রধান, তারা এক বাক্যে স্বীকার করছেন যে শেখ হাসিনার যে অবদান বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনে, সেটা অনস্বীকার্য, এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। স্যার, আমরা যখনই এগোতে চাই কিংবা বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্রটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে স্যার সেই পাটিগণিতের সেই অঙ্কটি, যে একটি তৈলাক্ত বাসে একটা বানর 3 ফিট লাফ দিয়ে ওঠে, তারপর আবার 1 ফিট নেমে যায়, 1.5 ফিট নেমে যায়, এবং এই ধরনের কনস্পিরেসির মধ্য দিয়ে কিন্তু স্যার আমাদের এগোতে হচ্ছে। আমি হর্লি আর্টিজানের ঘটনাটাই যদি বলি, যে আমরা যখনই ঘুরে দাঁড়াবো তখনই এই ধরনের একটা বাধা আসে, কিন্তু আবার বাধা এলে বাধার পরে এগিয়ে যাওয়ার গতিটাও কিন্তু বেড়ে যায়। এই হলি আর্টিজান নিয়ে কি মনে হয় স্যার, কি ধরনের বাধা পেলেন, কিভাবে এগিয়ে গেলেন? হ্যাঁ, একটা এই ঘটনার অত্যন্ত দুঃখবহ, বেদনা ভারাক্রান্ত একটা ঘটনা, হৃদয় বিদারক নিঃসন্দেহে। কিন্তু বিশেষ করে আমাদের এতজন বিদেশি বন্ধু, জাপানের যারা ছিলেন, জাইকার
কাজ করছিলেন, এই যে মেট্রো রেল প্রজেক্টে তারা কাজ করছিলেন। তারপরে ইটালির বেশ কয়েকজন ছিলেন, তারা এখানে তাদের যে শিল্প প্রতিষ্ঠান সেগুলোর পক্ষে কাজ করছিলেন। তো এতজনকে একসঙ্গে এইভাবে নৃশংসভাবে হত্যা করা নিঃসন্দেহে আমাদের জন্য একটা খুবই চিন্তার বিষয় ছিল। তো আমরা এটা থেকেও বেরিয়ে এসেছি এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এটাকে সামাল দিয়েছেন এবং তার দিক নির্দেশনায় এবং সরাসরি তিনি যে নেতৃত্ব দিয়েছেন এই জঙ্গি গোষ্ঠী এবং যারা সন্ত্রাসী তাদের কর্মকাণ্ডকে যে কন্ট্রোলে নিয়ে আসা এবং দেশকে আবার একটা নিরাপদ যাত্রার দিকে নিয়ে যাওয়া, এটা সবাই প্রশংসা করেছেন। এবং আপনি নিন্দুকের কথা বলেছেন, নিন্দুকেরাও তাদের মুখ বন্ধ হয়ে গেছে এবং যারা আমাদের বন্ধু বা যারা আমাদের ভালো চান তারা তো প্রশংসাই করছেন। কিন্তু প্রথম দিকে কিছুটা ভয় ছিল, দ্বিধা ছিল, কিন্তু আমরা তো সব কাটিয়ে উঠেছি। এবং যে আমি একটা কথা বলবো যে এই যে ইংল্যান্ডের ক্রিকেট টিম এসছে, সেটাও তো তারা আসতে চাচ্ছিল না, তো সেটাও এসেছে। আপনার আরও যদি উদাহরণ দেই যে এই বাংলাদেশে এবং ঢাকা শহরে যে ব্রিটিশ কাউন্সিলের পাঠাগার আছে, ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম সেগুলোও বন্ধ হয়ে গিয়েছিল, তো সেগুলো সব আবার চালু হয়েছে। তারপরে এই গত কমাসে যে আমাদের বেশ কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ বিদেশি মেহমান এখানে এসেছেন, বাংলাদেশ সফর করেছেন। যেমন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন মিস্টার কেরি, ওআইসির মহাসচিব মিস্টার মাদানি তিনি এসেছেন, তারপর যুক্তরাজ্যের একজন মন্ত্রী এসেছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী যে মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রোডি স্টুয়ার্ট, তিনিও এসেছেন। তো এরকম আরও, এবং এর পরপর তো আরও অনেকেই এসছেন এবং এখন তো যাত্রা আবার শুরু হয়েছে। স্যার, আমার কাছে মনে হয়, বা আপনি নিন্দুকের বলছিলেন, সেই নিন্দুকরা কিন্তু এখন বলছে যে আপনার সময়টিতে, যে সময়টিতে আমি যদি সময়ের হিসাবেই ধরি সেই 2 বছর 8 মাস, সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা ভালো দিক বলা হয়ে থাকে যে স্মরণকালের সবচেয়ে বেশি ভালো, এইটা কি স্যার শুধু রাজনীতি নাকি এর পেছনে অর্থনীতি বা কি বলবো? ভারতের সঙ্গে সম্পর্ক এটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক, আমাদের সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, ভূগোল সব কিছু অবিচ্ছেদ্যভাবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, আমাদের ভাগ্য জড়িয়ে আছে। এবং যেটা ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেব যেটা বলেছেন যে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, উনি হিন্দিতে বলেছেন যে জুড়ে হয়ে, হ্যাঁ এটা সম্পর্কযুক্ত, হ্যাঁ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এটা তো নিঃসন্দেহে আমরা তো তার যে মূল্যায়ন, তার সঙ্গে আমরা অবশ্যই একমত। এবং আপনারা তো জানেন নিশ্চয়ই, যে আমি জানি না আপনার বয়স কত ছিল 1971 সালে, যে ভারতের জনগণ আমাদের 1 কোটিরও বেশি মানুষকে শরণার্থীকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে আহার দিয়েছেন, তাদের দেখাশোনা করে চিকিৎসা দিয়েছেন। কোনো ক্ষেত্রে, যেমন ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরা একটা ছোট রাজ্য, ত্রিপুরায় যে আমাদের জনগোষ্ঠী যারা আশ্রয় নিয়েছিলেন ত্রিপুরার জনসংখ্যার চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানে তাদের সেরকম কোনো অসুবিধা হয়নি বা অসুবিধা করতে তারা দেননি অসুবিধা হতে। তো এই যে ব্যাপারগুলো, পশ্চিমবাংলা তো আছেই, আসাম, মেঘালয়, মিজোরাম, এরা সবাই আমাদের জনগণকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন। এবং সর্বোপরি ভারতের তখনকার যিনি প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, তিনি তার সরকারের নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত সাহসিকতাপূর্ণ নেতৃত্ব। এবং সর্বশেষে ভারতের জনগণ, ভারতের যে সশস্ত্র বাহিনীর সদস্যরা, তাদের অফিসাররা, জওয়ানরা, তারা আমাদের মুক্তিবাহিনীর সঙ্গে মিলে মিশে একাকার, এবং তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছেন। তো কাজেই এই সম্পর্ক তো এটা কি করে
কিন্তু ভোলা যায়। কিন্তু স্যার এটা আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, আমি যখন দেখি যে এই হলি আর্টিজানের ঘটনার পর একেবারে যখন আমরা একেবারে শোকে স্তব্ধ, তখন যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন যে এই সংকট শুধু আপনার একা নয় বা আপনার সঙ্গে পুরো ভারতের জনগণ আছে, এই মেসেজ। আবার যখন আমরা দেখি যে পাকিস্তান যখন ভারতের সৈন্যদের হত্যা করে, তখন কিন্তু আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চিঠি, সেই চিঠিটির ভাষা যে এই সংকট আপনি একা বয়ে বেড়াচ্ছেন না, আমরাও আছি, বাংলাদেশের মানুষই আছে। হ্যাঁ, তাহলে অবশ্যই। তাহলে এই জায়গা এরকমই তো হওয়া উচিত ছিল হ্যাঁ। বাংলাদেশ ভারত সম্পর্কটি, এবং স্যার। আপনি দেখুন যে এই গত ২ বছরে যেমন আমরা একটা তো হলো যে ম্যারিটাইম বাউন্ডারি, যে সমুদ্র সীমা কত বছর ধরে ঝুলেছিল এটা, এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই কালো রাত্রিতে, তারপরে যে সরকারগুলো এসেছিল, বিশেষ করে যে মিলিটারি ডিক্টেটর, প্রথমে জিয়াউর রহমান এবং তারপরে এরশাদ সাহেব, এবং এরশাদ সাহেব আবার এখন ঘটনাচক্রে তিনি আমাদের শরিক দল, তার দল। তো কিন্তু তারা কিন্তু কোনো কিছু করেনি এই সমুদ্র সীমার ব্যাপারে। তেমনি আবার এই যে যেগুলো ছিটমহল ছিল বাংলাদেশে ভারতের, এবং ভারতের ভেতরে অভ্যন্তরে বাংলাদেশের, সেগুলোও কিন্তু তারা কিছু করেনি, পারেনি, যাই বলেন, করেওনি, পারেওনি, কিছুই করতে পারেনি। তো এগুলো কিন্তু সমাধান হয়ে গেল যে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এটা সমাধান হয়ে গেল। এবং ভারতে আমরা যেটা দেখলাম যে বিশেষ করে এই ছিটমহল বিনিময়ের সময় যে ভারতীয় পার্লামেন্টে আমরা যে দৃশ্য দেখলাম, যে সমস্ত দলের নেতৃবৃন্দ তারা এক বাক্যে, কেউ গান করলেন, কেউ কবিতা পাঠ করলেন, এবং তারা এই চুক্তিটাকে তারা সাধুবাদ জানালেন, সমর্থন করলেন। তো এই দৃশ্য কিন্তু অভূতপূর্ব দৃশ্য, এবং এটা আমাদের নিশ্চয়ই আমাদের চলার পথে একটা বিরাট পাথেয় হয়ে থাকবে। তাদের এই যে অকুণ্ঠ সমর্থন সমস্ত দলের, ভারতের সমস্ত রাজনৈতিক দলের যারা সংসদে আছেন, তো এগুলো সবই আমাদের উজ্জীবিত করে এবং আমাদের চলার পথ আরও সহজ করে দেয়। তবে হোলি আর্টিজানের যে ঘটনার কথা বললেন, শোকাবহ ঘটনা, সেখানে কিন্তু ভারত এবং গোটা বিশ্বই আমাদের সঙ্গে ছিল, এবং বিশ্বের নেতৃবৃন্দ তারা আমাদের কাছে তারা বার্তা পাঠিয়েছেন এবং আমাদেরকে সমর্থন করেছেন। এবং এই যে আমরা যে সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে জিরো টলারেন্সের নীতি, অর্থাৎ এটাকে কোনো ছাড় দিবেন না তিনি, তো সেই নীতিতে কিন্তু আমরা অটল রয়েছি। এবং এই যে ১লা জুলাই ওই ঘটনাটা হলো, আর তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ৩ মাস পার হলো, তো এই ৩ মাসে কিন্তু একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছে, যে দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তো কাজেই আমার তো মনে হয় যে আমরা সঠিক পথে আছি এবং আমরা এগিয়ে চলেছি, মানে সকল কাটা ধন্য করে, যেমনটা আমি একদম, শুরুতে বলছিলাম। স্যার, একদম। আমার কাছে যেটা মনে হয় যে, বা আমি বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের এই ধরনের সেই তৈলাক্ত বাসের গল্পটি বারবার আমার মনে পড়ে। আমি যদি বাংলাদেশ ভারত সম্পর্ক, সেই সম্পর্কেও যদি দেখি যে ৭৫-এর পর আমরা একেবারে গণেশ উল্টে যাওয়ার মতো হ্যাঁ, তাই পরিস্থিতি তো হয়েছিল। দেখলাম, এবং সেটা হয়েছে। হ্যাঁ। এবং বাংলাদেশে স্যার এন্টি ইন্ডিয়ান রাজনীতি বলে একটি ধারাও কিন্তু চর্চিত হয়, এবং আমরা দেখি যে নানাভাবে সেটি কিন্তু সামনে আসার চেষ্টা হয়। কিংবা স্যার, আপনার মনে আছে যে যখন প্রণব মুখোপাধ্যায় এলেন ঢাকায়, তার একটি বক্তব্য আমার মনে আছে। তিনি বলছিলেন যে ভারত এক ঝুড়িতে সব ডিম রাখে না। মানে এই যে বক্তব্য, বা পরে আমার নিজের প্রশ্ন যে ঝুড়ি পাওয়া যাবে তো পরবর্তীতে, অনেক ঝুড়ি পাওয়া যাবে তো, এরকম একটি প্রশ্ন ছিল। তো সবকিছু মিলে সেই ঝুঁকিও কিন্তু স্যার আছে, সেটি কি কখনো ভেবেছেন? না, আমি সেটা মনে করি না। তো যাই হোক, আমাদের মূল কথা হলো যে আমরা বঙ্গবন্ধু যে পথ প্রদর্শন করেছিলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, তিনি যেটা বলেছিলেন যে সবার সঙ্গে বন্ধুত্ব হ্যাঁ। এবং কারো প্রতি বৈরিতা নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও কিন্তু সেই পথেই আমাদেরকে চালিত করছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তা আমরা সেই পথ ধরেই এগোচ্ছি। তো কাজেই আমরা কারোর প্রতি আমাদের কোনো বৈরিতা নেই, কিন্তু
শেষ পর্যন্ত হলো জাতীয় স্বার্থ হলো সবচেয়ে উপরে। তো আমরা জাতীয় স্বার্থের নিরিখে আমাদের যেটা করা উচিত আমরা সেটাই করছি, কিন্তু একই সঙ্গে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই। এবং এটার আরেকটা সুফল আছে, সেটা হলো যে আমাদের যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশ ভূখণ্ডের রাষ্ট্র হিসেবে, তো সেখানে কিন্তু যে আমরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করছি। তো এটা আমাদেরকে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এটা একটা বিরাট আমাদের সুবিধা দিয়েছে, ভৌগোলিক ভূ রাজনৈতিক বলা যায়, এই যে ঢাকায় জিওপলিটিক্যাল। এসে নরেন্দ্র মোদী যে বক্তব্যটি রেখেছিলেন স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমার প্রতিবেশী কে, আমার সবচেয়ে কাছের প্রতিবেশী কে, সেটি হচ্ছে বাংলাদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর। এই যে জায়গাগুলো আমরা যদি আমাদের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে পারি, পিপল টু পিপল কানেক্টিভিটি, যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার একদম। চেষ্টা করেছে। আপনি দেখুন যে কয়েক বছর আগেও কেউ চিন্তা করেনি হয়তো বাংলাদেশে যে ভারত থেকে আমরা বিদ্যুৎ আমদানি করব। তো 500 মেগাওয়াট দিয়ে শুরু হয়েছে, আরও 500 মেগাওয়াট আসবে পশ্চিম দিক থেকে। আবার এইদিকে ত্রিপুরা থেকে, ত্রিপুরাতে যখন এই পালাটানা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়, তো এই যে বিরাট বিরাট যন্ত্রগুলো, ভারী যে যন্ত্রগুলো, টারবাইন, এগুলো আপনার নিয়ে যাওয়া সম্ভব ছিল না বাংলাদেশের ভেতর দিয়ে ছাড়া। তো আমরা সেটা তাদেরকে পরিবহনে আমরা সাহায্য করেছি। এখান দিয়ে প্রথমে নদীতে, তারপরে কি বলে সড়ক পথে তারা নিয়ে গেছে ট্রাকে করে, হেভি ট্রাকে। তো এইটা এর ফলে হলো একটা এর সরাসরি যে ফল হলো সেটা হচ্ছে যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে অফার করলেন যে ওখান থেকে 100 মেগাওয়াট আপনাদেরকে বিক্রি দিব, হ্যাঁ দিতে চাই। তো 100 ইতিমধ্যেই আসছে, এবং তিনি পরে বলেছেন যখন এটার উদ্বোধন হয়, দুই প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আমরাও ছিলাম, এবং বিদ্যুৎ মন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তো তখন সেদিন তিনি পরে প্রধানমন্ত্রীদের যে কথাবার্তা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তারপরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আবার কথা বলেন, এবং তখন তিনি আরও 100 মেগাওয়াটের কথা বলেন। তো যাই হোক, এটার এই সঞ্চালন ব্যবস্থা আবার উন্নয়ন করতে হবে, যে এটা নিয়ে আসার, তো সেটাও হবে। এবং ভারত থেকে আরও একটু আগে বললাম মনে হয় যে 500 মেগাওয়াট, আরও 500 মেগাওয়াট আমরা নিয়ে আসবো। একই সঙ্গে এই যে আপনি উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো ভারতের, এর সঙ্গে কিন্তু আমরা যে এখন যেভাবে এগোচ্ছি, সেটা আমরা একটা নাম দিয়েছি যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, BBIN ইংরেজিতে, হ্যাঁ, অ্যাক্রোনিমটা হলো, এর আদ্য অক্ষর দিয়ে যে শব্দটা সেটা হলো BBIN। তো এই BBIN যে প্রসেসটা, কার্যক্রম, এর মধ্যে আমরা যেটা করতে চাচ্ছি, এটা কিন্তু এই যে সার্ক যে চার্টার আছে, সার্কের যে গঠনতন্ত্র আছে, সেখানে কিন্তু একটা প্রভিশন আছে যে সাব রিজিওনাল কোঅপারেশনও করা যাবে। তো আইডিয়াটা ওখান থেকেই এসছে, আমরা এনেছি। এবং এই যে 4টা দেশের মধ্যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল, আমরা এর মধ্যে ভুটানে কিন্তু তাদের যে জলবিদ্যুতের একটা বিরাট সম্ভাবনা রয়েছে, যে আমি ভুটানে কাজ করেছি রাষ্ট্রদূত হিসেবে, কাজে আমি এগুলো দেখেছি। তো এখন যেটা হয়েছে যে আমরা ইতিমধ্যে ভুটানে একটা জায়গা আমরা নির্বাচন করেছি, এবং সেখানে যে জলবিদ্যুৎ কেন্দ্র হবে, সেখানে আমরা বাংলাদেশ সরকার সেখানে $1 বিলিয়ন বিনিয়োগ করবে। 1 বিলিয়নের একটু বেশি লাগবে ওখানকার যে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু করতে। কিন্তু আমাদের যে প্রপোর্শন, মানে মোটামুটি সিংহভাগ, এটা বোধহয় 1300 মেগাওয়াটের মতো হবে। তো এর সিংহভাগই আমরা বাংলাদেশে আমরা কিনে নেব। এবং ভুটানের যেটা লাভ হবে যে আমরা দেব $US, কাজে ভুটানের ওটা বৈদেশিক মুদ্রা তারা আনার একটা, হ্যাঁ। আর আরেকটা হলো যে এই ভুটান, নেপাল দুই জায়গাতেই কিন্তু এই ধরনের সম্ভাবনা আছে, এবং আমরা এটার দিকে এগিয়ে যাচ্ছি। তো এটাও একটা বিরাট আপনার বলতে হবে
যে এই যে আমাদের অবস্থানের কারণে এবং আমাদের যে সম্পর্ক এই চারটা দেশের মধ্যে তার কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে, এবং এই সমগ্র জনগণ ভারতের, বাংলাদেশের এবং ভুটানের, নেপালের সবারই কিন্তু এই ভাগ্যের উন্নয়ন ঘটবে। তো এবং এই জলবিদ্যুৎ হলো অত্যন্ত সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। তো কাজেই সেদিক থেকেও এটা একটা বিরাট সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে যাচ্ছি। তো এইগুলো আমরা যেমনটা বলছিলাম যে আসলে সেই সেভেন সিস্টার এবং সেভেন সিস্টারের পণ্য, আভ্যন্তরীণ যোগাযোগ সবকিছু মিলিয়ে এখন উন্মুক্ত বিশ্বে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বিষয়। কিন্তু স্যার, সমস্যাটা বাধে তখনই যখন আমরা এন্টি ইন্ডিয়ান একটা পলিটিক্স আমাদের বাংলাদেশে যখন আবার দেখব, বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বা আসতে চায় বা থাকতে চায়, এই অভিজ্ঞতাগুলো কিন্তু সুখকর হয় না। এবং এই যে 47 সাল থেকে এই দুই দেশের মধ্যে টানাপোড়েন, কিংবা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এত বছর লেগে গেল আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটি করতে, তারপর আবার সেই এবং সমুদ্র মেরিটাইম আইন, বাউন্ডারি। মেরিটাইম বাউন্ডারি থেকে সবকিছু। আপনার কি মনে হয় না যে স্যার এই ধরনের একটা চক্র লেগেই থাকে, যারা পাকিস্তানের সমর্থন পুষ্ট হয়ে এরকম একটা এন্টি ইন্ডিয়ান রাজনীতি এই দেশে চালু কিছু করতে তো চায়? আছেই। আমি এই গত বছর যখন ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদি যখন এসছিলেন, তো সেই সময় আমাদের যিনি প্রতিপক্ষ বেগম জিয়া, তিনি একটা বিবৃতি দিয়েছিলেন যে তিনি দেখা করতে চেয়েছিলেন মোদি সাহেবের সঙ্গে, তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি বাধা দিয়েছিলেন। তো এটা আপনি বাধা দিয়েছিলেন? হ্যাঁ, আমি বাধা দিয়েছিলাম। তো এটা তো একেবারেই মিথ্যা। তো আমি এটার প্রতিবাদ লিপি পাঠিয়েছিলাম যে কাগজে এটা বেরিয়েছিল, কিন্তু এটা ঠিকমতো ছাপিনি বলে আমি শেষ পর্যন্ত দেখলাম যে জিনিসটা জনগণের মধ্যে এটা হয়তো চিন্তার মধ্যে থাকবে, সেই জন্য আমি, সংসদ চলছিল এবং সংসদে আমি 300 বিধি বলে 300 বিধিতে একটা বিবৃতি দিয়েছিলাম। তো সেখানে আমি বলেছিলাম বেগম জিয়ার, প্রথম তো বলেছি যে এটা যে গোয়েবলস মার্কার, গোয়েবলসিও তার কি বলে আপনার প্রোপাগান্ডা, তো প্রচারণা। এবং তারপরে বলেছিলাম যে আগের বছরে যে বিজয় দিবসের প্রাক্কালে সবাই বাণী দেয়, বেগম জিয়াও দিয়েছিলেন। তো সেখানে তিনি বলেছিলেন যে এই দিনে 1971 সালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা তারা বিজয় ছিনিয়ে এনেছিল, কিন্তু আজকে এত বছর পরে 71-এর পরাজিত শক্তি যে তারা আধিপত্যবাদী শক্তির মদদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে মেতেছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম সংসদে আমার বক্তব্যে যে বেগম জিয়া, আপনি যেটা বলেছেন, তো 71-এর পরাজিত শক্তির নাম কি, পরিচয় কি, আর তাদেরকে যে মদত করছে আপনার ভাষ্য মতে যে আধিপত্যবাদী শক্তি, তাদেরই বা নাম কি এবং পরিচয় কি, এটা জাতি জানতে চায়। কারণ এই আমরা তো এটা দেখছি না, এরকম কিছু নাই, একদম উল্টো। আসলে তো হলো উল্টো। তো আমরা তো বিজয়ী জাতি, বা আমরা এটা যদি বলেন যে যারা বিরোধিতা করেছিল তাদেরকে যদি বাদ দেন, তাহলে তো আমরা বিজয়ী পক্ষ, আমরাই তো বিজয়ী। তো যারা বিজয়ী তারা কি করে ষড়যন্ত্র করে? আমরাই তো বাংলাদেশকে এনেছি, বাংলাদেশের স্বাধীনতা। তো আমরা বিরোধী হয়ে গেলাম। মানে কি বিবৃতি, সেটি নিয়েও যথেষ্ট বিতর্কের একটা থাকে। স্যার, আপনার এই বিবৃতিটি, মানে আপনি যেটি সংসদে বলেছিলেন সেটি আমাদের দেখার সুযোগ হয়েছিল এবং আমাদের আর্কাইভেও আছে এটি। স্যার, আপনি আছেন আমাদের স্টুডিওতে আজকে, এবং আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং স্যার, দুজন দর্শক আছেন যারা আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চান। আমরা আজকে কোনো অন্য অতিথিও আমন্ত্রণ জানাই নাই, কিন্তু দর্শকের ফোনটি আমি একটু নিতে চাই আপনার অনুমতি নিয়ে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন, মাননীয় মন্ত্রী শুনছেন আপনাদের প্রশ্ন। বিপ্লব, আমি রাজবাড়ি থেকে বলছি। জি। আজকে আমাদের সৌভাগ্য, বাংলাদেশের একজন অভিজ্ঞ একজন মন্ত্রী আমাদের সামনে আছেন। আমরা জানি যে চীন আমাদের 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানকে সমর্থন করেছিল। কোন কূটনীতিক সফলতায় আজকে চীনকে আমরা একজন বড় বন্ধু হিসেবে পাচ্ছি? আরেকটা প্রশ্ন হলো, জঙ্গি দমনে আমরা বিশ্বে যথেষ্ট সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। এর ফলে
বিশ্বে আমাদের ভাবমূর্তি কতটুকু উজ্জ্বল হয়েছে, বা আমরা কতটুকু আস্থা অর্জন করতে পারেছি, তাও আমি জানতে চাই। ওকে, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। তিনি জানতে চাচ্ছেন যে মানে জঙ্গি দমনে আমাদের বিশ্বে ভাবমূর্তি কতটা। আমরা শুনবো স্যার, আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার প্রশ্নটি নিতে চাই। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, জি। আমার নাম মতিউর রহমান। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মতোই রণাঙ্গনে যুদ্ধ করা ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ৮ নম্বর সেক্টরে। জি, আমি আপনার পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি সবিনয়ে যে পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্রের সঙ্গে আমাদের কি এমন স্বার্থ আছে, কেন আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখছি, এবং আচ্ছা, এইটার জি, আগে উত্তর দিই। স্যার আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনার মতো একজন মুক্তিযোদ্ধা আমাদের অনুষ্ঠান দেখছেন, মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছেন। স্যার, আমরা এই সবগুলো নিয়েই কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে স্যার ফিরে আসতে চাই। তো দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা এবং আমরা আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি এবং যিনি আমাদের আজকের এই অনুষ্ঠান আলোকিত করছেন, এইচ মাহমুদ আলী স্যার। স্যার, বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, দুটি প্রশ্ন ছিল। আমি মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ৮ নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, তিনি আপনাকে বলছেন একটি প্রশ্ন। আরেকটি বিপ্লব, তিনি বলছিলেন যে এই যে জঙ্গিবাদ দমনে আমরা বিশেষ ভাবে সক্ষম হয়েছি, বিশ্বে আমাদের ভাবমূর্তিটি কি, মানে সেটি জানতে চেয়েছে। স্যার, কোন প্রশ্নটির উত্তর আপনি আগে দিতে চান? দ্বিতীয়টি আগে দিচ্ছি। দেখুন, এই জাতিসংঘ এবং কানাডা থেকে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু উত্তর দিয়েছেন ওই প্রশ্নের। তিনি অনেক দীর্ঘ উত্তর দিয়েছেন এবং সেটা হলো, মূল কথাটা হচ্ছে এই যে যখন কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় দুটো দেশের মধ্যে, এক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, তখন এই কূটনৈতিক সম্পর্ক একবার স্থাপিত হলে কিন্তু এটা আর সাধারণত ভাঙা হয় না, এবং ওই যুদ্ধ থাকলে যুদ্ধের সময়ও থাকে। তো কাজেই আপনি যদি দেখেন পৃথিবীতে বিভিন্ন দেশে সব জায়গাতে খুব কম ক্ষেত্রে এরকম কিছু হয়। তো আমাদেরও তাই। তো কূটনৈতিক সম্পর্ক আছে, আর এমনিতে তো আমরা চাচ্ছি যে একটা আমাদের যে প্রচেষ্টা, আমাদের লক্ষ্য, সেটা কিন্তু একটা গঠনমূলক, একটা পজিটিভ অ্যাটিচিউড, যে আমরা চাই যে এই দক্ষিণ এশীয় উপমহাদেশে শান্তি সম্প্রীতি বিরাজ করুক এবং অর্থনৈতিক উন্নয়ন হোক। আমাদের এখানকার লোক, এত মানুষ, 1.25 বিলিয়ন মানুষ, এত সংখ্যক মানুষ, আমাদের এত বিশাল জনগোষ্ঠী, মানে চীনের পরে যদি ধরা যায় তাহলে এটা হলো সবচেয়ে বিশাল। এখন এই জনগোষ্ঠী এই চিরকাল অন্ধকারে তিমিরে থাকবে, এটা তো গ্রহণযোগ্য না, এবং আমাদের জনগণের কাছে অবশ্যই না। এবং এই যে স্বাধীনতা, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ যে স্বাধীন হলো, বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতির মহানায়ক, স্থপতি স্বাধীন বাংলাদেশের। তো স্বাধীনতার তাহলে বঙ্গবন্ধুর তো স্বপ্নই ছিল এটা, তার সারা জীবনের স্বপ্ন ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এবং হাসিটা ফোটাতে চেয়েছিলেন তিনি কিভাবে, যে 5টা মানুষের জীবনে 5টা মৌলিক চাহিদা থাকে: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষা। তো এই চাহিদাগুলো, যেগুলো বঙ্গবন্ধু 1972 সালে যে জাতিকে সংবিধান উপহার দিয়েছিলেন, সেখানে তিনি সন্নিবেশিত করেছিলেন। তো এইগুলো ছাড়া আরও আছে, কিন্তু এই 5টা হলো একেবারেই মৌলিক। তো এই 5টা মৌলিক চাহিদা যেন সবাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন এই সমান সুযোগ পায়। তো এটাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। এবং বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যার পরে 15ই আগস্ট 1975 সালে যে সরকারগুলো ক্ষমতায় এসছে, যারা জনগণের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে, তারা কিন্তু এগুলোর দিকে কোনো নজর দেয়নি। বাংলাদেশ উল্টো পথে হেঁটেছে
এবং দীর্ঘ পথ পরিক্রমার পরে এবং আন্দোলন শুরু হওয়ার পরে, এবং আরেকটা কথা বলা দরকার এই প্রসঙ্গে যে বঙ্গবন্ধুর 2 কন্যা বিদেশে থাকায় কিন্তু তারা বেঁচে যান, এবং আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন তারা জার্মানিতে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর স্বামীর কাছে বেড়াতে গিয়েছিলেন, এই জন্য তারা বেঁচে যান এবং তাদেরকে দেশে ফিরতে দেওয়া হয় না, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হয় না। মানে স্যার তো এই যে 1981 সালের 17ই মে আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে প্রবাসে থাকা অবস্থায় তিনি দেশে ফিরে আসেন, কিন্তু তাকে ওই 32 নম্বরের বাড়িতে যেতে দেওয়া হয় না। তো এই যে জিনিসগুলো, তো এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো সবসময় আমাদের সামনে রাখতে হবে। তো আমাদের এই যে প্রশ্নটাতে ফিরে আসি, তো সেই জন্য আমরা কিন্তু এই এখানে এবং এই আমাদের তো 7টা-8টা দেশ এখন আফগানিস্তানও যোগ দিয়েছে এই সার্কে। তো এই সার্ক যে কার্যক্রম এটা অবশ্য থেমে আছে, কিন্তু আমরা এইদিকে এই যেটা বলছিলাম একটু BBIN এ আমরা এগিয়ে চলেছি। তো কাজে কেউ যদি রাজি না হয় বা না আসে সঙ্গে, তখন আমরা তো আর বসে থাকবো না, আমরা এগিয়ে যাব। সেটাই স্যার, রবীন্দ্রনাথের গান যদি তোর ডাক শুনে কেউ না আসে। স্যার, একজন দর্শক আছেন দুবাই থেকে, আমি একটু আপনার অনুমতি নিয়ে প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পলাশ। তাদের কাছে প্রশ্ন যে আমরা এই দুবাই রয়েছি, আমাদের ভিসাটা বন্ধ, আমরা অনেক কষ্ট আছি, যারা আমরা আছি আমরা জিম্মি অবস্থা আছি, আমাদের কোম্পানি বেতন বাড়ায় না, কিন্তু ভিসা ট্রান্সফার করা যায় না, কিছু করা যায় না। জি, অসংখ্য ধন্যবাদ পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এগুলো নিয়েও কথা বলবো, কিন্তু স্যার আপনি বলছিলেন যে আসলে এগুলো এখন ধরুন এই যে প্রবাসী কল্যাণ আলাদা মন্ত্রণালয়, স্যার এই প্রশ্নটা নিয়ে আমি একটু পরে আসতে চাই, কিন্তু আমাদের সঙ্গে তো আমরা ওই অন্য প্রশ্নতে যাই। ওটা তো দিলাম পাকিস্তানের, স্যার পাকিস্তান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের কথা আপনি বলছিলেন। আমার মাননীয় সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি অংশ তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, আবার ঝগড়া তো ওরাই করে, মানে ওরাই করে, এটা আছে। আবার স্যার বঙ্গবন্ধুর কথা আপনি বলছিলেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে মিত্রতা নয়, তাহলে বৈরিতা নয়। তাহলে কি আমরা কি একটু আভাস পাচ্ছি যে আমাদের পররাষ্ট্র নীতিতে কিছু পরিবর্তন এরকম কি মনে হয় না স্যার একটুখানি? না, বঙ্গবন্ধুর যে প্রদর্শিত পথ, আমরা সেই পথটাই অনুসরণ করছি। বঙ্গবন্ধু আরেকটা কথা বলেছিলেন, যেটাকে ইংরেজিতে করোলারি বলা যায়, যে সেটা হলো যে বঙ্গবন্ধু চেয়েছিলেন যে ইউরোপের যে সুইজারল্যান্ড দেশটা আছে, ছোট দেশ, কিন্তু তার বিরাট সক্ষমতা আছে, সে জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত, প্রযুক্তিতে উন্নত, তো এবং তারা ধনী হয়েছে, তো উন্নত দেশ হিসেবে তারা পৃথিবীর বুকে সসম্মানে টিকে আছে, এবং তারা একটা গণতান্ত্রিক দেশ। তো বঙ্গবন্ধুর কিন্তু এই সুইজারল্যান্ডের প্রতি অত্যন্ত তার একটা, এবং অনেক লেখাও কিন্তু স্যার আমরা দেখেছি, এবং বঙ্গবন্ধু কন্যাও এই জিনিসটা করতে চাচ্ছেন, যার জন্য আমরা এই গত 2 বছরে এই সুইজারল্যান্ডের সঙ্গে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ করে এনেছি। স্যার এইটা একটা দিক, আর অন্যদিকে আপনি সার্কের কথা বলছিলেন যে কেউ যদি না আসে তাহলে কি আমরা এগিয়ে যাব না, সেটি তো একটা আছেই। আমি হয়তো বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের মতো আপনাকে প্রশ্ন করব না যে সার্কের ভবিষ্যৎ থাকলো কি থাকলো না, আসলো কি আসলো না, কিন্তু যেই বিষয়টি আমাদের সামনে এসছে, যে সুযোগটি, আমি BBIN এর কথা বলতে পারি, কিংবা পিপল টু পিপল কানেক্টিভিটির কথা বলতে পারি, কিন্তু সবার ঊর্ধ্বে আমার দেশপ্রেম, আমার মাতৃভূমি, এবং আমি একজন মুক্তিযোদ্ধার সামনে কথা বলছি। কিন্তু যখন এই মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে, তখন আপনার কি মনে হয়, বা আপনার মন্ত্রণালয় থেকে আমরা যে প্রতিবাদ লিপিটি পাই অত্যন্ত দুর্বল ভাষায় স্যার, যে আমরা অত্যন্ত দুঃখিত, মর্মান্তিক দুঃখ বই নিয়ে পাকিস্তানের প্রতিবাদ করছি, এরকম ভাষা থাকে কেন? অনেক কড়া ভাষায় বলা হয়, তবে এটা তো কূটনীতির ভাষা, কাজেই ওই নরম টরম করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয় না। তো তাহলে তো কূটনীতির উদ্দেশ্য, ওদের মতো আমরা হয়ে গেলাম। হ্যাঁ, তো আমরা সেটা কেন হব? আমরা আমাদের মতো থাকব, এবং এই যে কূটনৈতিক সম্পর্কের মধ্যে, 2 দেশের সম্পর্কে, 2টো দেশ 2টো জাতির মধ্যে সম্পর্কের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমরা একটা যে এটাকে কি বলে, যে পরিচ্ছন্ন সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই, শান্তিপূর্ণ
সহ অবস্থানের সম্পর্ক, সেটা গড়ে তুলতে চাই। কিন্তু স্যার যখন আবার মানে বলা হয় যে যেহেতু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে পাকিস্তান, সেহেতু আমরা সার্ক সম্মেলনে যাচ্ছি না, যেটা আপনার মন্ত্রণালয় থেকে হ্যাঁ, বলা হয়েছে। আমরা তাই বলেছি, কারণ তারা এই যে যে বিচার প্রক্রিয়া চলছে এখানে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, ৭১-এ গণহত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, মানুষকে মেরেছে, যে নিরীহ মানুষকে মেরেছে, পুরুষ, মহিলা, শিশু, তাদেরকে হত্যা করেছে, আমাদের ২ লক্ষ মা বোনের সম্ভ্রম যারা নষ্ট করেছে, এই সব লোকদেরকে অবশ্যই আমরা বিচারের সম্মুখীন করছি এবং করব। এটা চলতেই থাকবে, চলমান। এবং এখানে আমি একটা কথা বলবো, আমাদের কোনো বন্ধু বলেন যে বন্ধু রাষ্ট্র বিদেশি, তারা বলেন যে এটা তো অনেক দিন আগে হয়ে গেছে, তো আর কেন? কিন্তু এটার উত্তর হলো, একটা উত্তর আছে যে দ্বিতীয় মহাযুদ্ধ যখন হয়েছিল, হ্যাঁ, ইউরোপে, তো সেখানে যারা নাৎসি যারা অপরাধ করেছিল তাদের এখন বয়স ৯৫-র নিচে কারো নেই। তো ১০০ বছর, কয়েক মাস আগে ১০০ বছরের একজন যুদ্ধাপরাধীকে ধরে এনেছে জার্মানিতে, এবং তার বিচার হয়েছে, এবং বিচারে তার বাকি জীবন তিনি কারাগারে থাকবেন। তো আমাদের এখানেও কিন্তু আমরা করেছি, আমাদের ট্রাইব্যুনাল এবং শেষ পর্যন্ত যে সর্বোচ্চ আদালত আমাদের, তারাও কিন্তু এই কাজ করেছেন। যেমন গোলাম আজমেরও তাই করা হয়েছিল, এবং তিনি জেলখানায় মারা যান। তো কাজে এই বিচারটা করা দরকার, কারণ তা না হলে এটা একটা অসম্পূর্ণ থেকে যায়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জিনিসটা সামনে আনা দরকার, এবং তাদের প্রতি সহানুভূতি দেখানো দরকার, এবং তাদের যে একটা মানসিক, যে তাদের যে একটা দুঃখ, এটার মোচন করা দরকার। এবং এই বিচারহীনতার সংস্কৃতি কখনোই এটা গ্রহণযোগ্য নয়। আমি বারবার যে কথাটি বলতে চাচ্ছি যে আমি কৃতজ্ঞ যে আমি আপনাকে পেয়েছি, এবং আপনি সেই মুক্তিযুদ্ধের কথাটা একবার ভাবুন, যে আমি অনেক সময় আমি দুষ্টমি করেই বলি যে ওরা ১১ জন একটি চলচ্চিত্র হয়েছিল, আর আপনারা ওরা ৯ জন, যারা মানে খুঁজে পাওয়া যায় না এই ডিপ্লোম্যাটিক জোনে, যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে এই বিদেশ মন্ত্রণালয়ের হয়ে বাংলাদেশের কাজ করবে, নেই। মানে আমার কাছে মনে হয় যে যারা কূটনীতি, তারা অনেক বেশি একটু স্বার্থ সংশ্লিষ্ট হয়, বা নিজের একটু বৈষয়িক হয়। আমি এগুলোর মধ্যে আপনাকে মেলাচ্ছি না, কারণ আমি মুক্তিযুদ্ধের যে বিশাল একটি তালিকা দেখি যে এরা বাংলাদেশের বিরুদ্ধে, আর কি আপনাদের মতো করে আপনারা ৯ জন বাংলাদেশের পক্ষে, তারপর পরের দিকে হয়তো বেড়েছে, কিন্তু এই ৯ জনকে আমি শ্রদ্ধা জানাতে চাই। সেই জন্য বলছি যে খুব কাছ থেকে আপনারা দেখেছেন যে সেই শাহ আজিজুর রহমান থেকে শুরু করে জাতিসংঘে অমুক করলো তমুক করলো, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, আপনারা দেখেছেন। এবং আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন ব্যক্তিগত কথা, যে কি অন্ধকারের মধ্যে সেই সার্ভিস চাকরি জীবনটা আপনাদের কাটাতে হয়েছে, এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কি প্রশ্ন ওঠে না যে স্যার পাকিস্তানের প্রতি আমরা একটু বেশি না, দয়া দেখাচ্ছি? না, দয়া কিছু না, তবে যেটা করা দরকার আমরা সেটাই করছি। আর এর মধ্যে দিয়ে কিন্তু বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে, এবং যুদ্ধাপরাধের বিচার, যারা ৭১-এ গণহত্যা করেছিল, অগ্নিসংযোগ ইত্যাদি যেসব মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদের কিন্তু বিচার চলছে। এবং যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের নির্বাচনের আগে জাতির সামনে যে ওয়াদা করেছিলেন যে তিনি এই বিচার কাজ আবার শুরু করবেন তিনি যদি ক্ষমতায় আসেন, তো কাজেই তিনি সেই ম্যান্ডেটটাই ব্যবহার করছেন। এবং এখানে আরেকটা কথা বলা দরকার, যে ইউরোপিয়ান পার্লামেন্টে এই ২০১৪ সালে তারা কিন্তু এই কথাগুলো চিন্তা করেই তারা দুটো প্রস্তাব গ্রহণ করেছিল, পাশ করেছিল, একটা জানুয়ারি মাসে ২০১৪, আর একটা সেপ্টেম্বর মাসে। এবং সেখানে তারা এই জন্যেই আপনার প্রশ্নের ধারাবাহিকতায় আমি বলতে চাই যে এই জন্যই তারা বলেছিল যে বিএনপির উচিত হবে যে জামাতে ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এবং তারা বলেছিল, ইউরোপিয়ান পার্লামেন্ট তাদের যে রেজলিউশন বা প্রস্তাব, সেখানে তারা বলেছিল যে এই জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, এরা হলো টেররিস্ট অর্গানাইজেশন। তো কাজেই তাদের সঙ্গে কোনো ডেমোক্রেটিক পার্টি, গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল সম্পর্ক রাখতে পারে না। তো এই জিনিসটা কিন্তু বারবার আসছে আমাদের ইয়েতে, এবং এটা সম্পূর্ণটাই একই সূত্রে গাঁথা। মানে এখন যারা
এই যে জঙ্গিবাদ যারা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা কিন্তু এদেরই অংশ, এবং এই জিনিসটাই জাতির সামনে খুব সামনে চলে এসেছে। তো কাজেই আমাদের সবাইকেই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে কি বলে সচেতন থাকতে হবে। এবং যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করতে সমর্থ হয়েছেন, যে সমগ্র জনগণকে তিনি একতাবদ্ধ করেছেন এই জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে, বা মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘে যে ভাষণটি তিনি দিয়েছেন সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় বিশ্ব নেতৃবৃন্দের সামনে বলেছেন যে আমরা হয়তো নানান ঝুঁকিতে থাকি, কিন্তু আমরা পরিষ্কার কণ্ঠেই বলতে চাই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা প্রমাণ করতে চাই যে কোনো সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় মদত নয়। কিন্তু স্যার বারবার ঘুরে ফিরে এই পাকিস্তান ইস্যু এসে যায়, আপনাকেও নানাভাবে বিব্রত হতে হয় বিভিন্ন সময়ে। এবং আমরা যতটুকু আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, ব্যক্তিগত জীবনে আপনি অত্যন্ত পরিচ্ছন্ন, খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন সব ক্ষেত্রে। অন্য দায়িত্বশীল যারা আছেন তাদের মতো আপনি মানে খুব ঠুসঠাস মন্তব্য করে ফেলেন না, আসার জায়গা সেই জায়গাটাতে। কিন্তু স্যার আমরা যখন দেখি যে বিভিন্ন পাকিস্তানের যারা দূতাবাসে কাজ করেন, এরকম একাধিক 3 জনের নাম আমরা জানি যারা এই জঙ্গি অর্থায়নে কিংবা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে, তখনও কিন্তু আমরা বের করে দিয়েছি। কিন্তু স্যার সেই সুরটা অনেকটা মানে সেই নরম, কিন্তু শেখ সাদি সেই কবিতার মতো যে স্যার কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের কামড়ানো মানুষের। এটা তো ঠিকই, এটাও ঠিক আসলে, যে আমরা তো ওইভাবে কাজ করতে চাই না। আমরা একটা তাদেরকে দেখাতে চাই যে কিভাবে করে আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে চালাতে হয়, সেটাও আমরা তাদেরকে একটা দেখাতে চাই। নিশ্চয়ই গোটা বিশ্বকেই দেখাতে চাই বাংলাদেশ কিভাবে উঠে এসেছে এবং এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ আজকে কোথায় চলে এসেছে। যে স্যার আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই স্যার, আমার মানে এই জায়গায়, এবং একজন দর্শক আছেন, আমি প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। মাননীয় মন্ত্রী শুনছেন আপনার প্রশ্ন। জি, আমি মোহাম্মদ আবুল কায়েস কানাইঘাট সিলেট থেকে বলছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটি প্রশ্ন। বঙ্গবন্ধুর কুনি যিনি কানাডায় রয়েছেন, ওনাকে কবে দেশে আনবে? আর এমসি কলেজে যে একটি ছাত্রীকে কোপানো হয়েছে, যে ছেলেটা কুপিয়েছে, ওই ছেলেটার ফাঁসি দাবি করছি মন্ত্রী মহোদয়ের কাছে। তৃতীয়, পাকিস্তান ভারতে যখন যুদ্ধ হবে তখন বাংলাদেশের অবস্থাটা কতটুকু, বাংলাদেশের খাদ্য বস্ত্র বাসস্থানে কতটুকু প্রভাব ফেলবে? দারুণ। আর তারেক জিয়াকে কবে দেশে আনা হবে? তারেক জিয়া এটা সন্ত্রাস আমরা জানি। আপনি 5টি প্রশ্ন করেছেন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি এবং ফিরছি খুব শীঘ্রই। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা, এবং আপনারা জানেন যে আমাদের অতিথিকে। স্যার, বিরতির আগে আপনি যে কথা বলছিলেন এবং আমাদের দর্শকদেরও প্রশ্ন ছিল, এবং সেই জায়গায় আমাদের একটা বিরতি নিতে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে স্যার আমরা তো এই অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছি। একজন দর্শক কানাডা থেকে বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আপনার কাছে, সেটা এই কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তার যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু তিনি বলেছেন। তো সেটা হলো যে প্রধানমন্ত্রী যখন কানাডার প্রধানমন্ত্রীর কাছে কথাটা তুলেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তার দেশের কিছু আইনি বাধা, সাংবিধানিক বাধা আছে। তো কাজে সেইটার আলোকে কিভাবে সেটার নিরিখে এই বাধা দূর করে পাঠানো যেতে পারে, সেই পথ বের করার জন্য দু দেশের কর্মকর্তারা বৈঠক করবেন। তো আমরা আমাদের যে ক্ষেত্র, আমাদের বক্তব্য আমরা তৈরি করছি, প্রক্রিয়াধীন আছে, এবং শিগগিরই এই আলোচনা শুরু হবে। তো তারপরে দেখা যাক। তো আমরা তো আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
স্যার এই একটি দিক, আর আরেকটি দিক যে কথাগুলো আমরা বলছিলাম যে স্যার আমাদের একজন দর্শক তিনি ফোন করে আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচন এবং তার পরবর্তী পরিস্থিতি, যে কথাটি আমি শুরুতে একটা অন্ধকার সময় কিন্তু স্যার আমরা বলেছি, এবং আমরা দেখেছি যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত আপনাদের যে টিম আছেন তারা কিন্তু বিশ্বব্যাপী বাংলাদেশের একটি পজিটিভ ইমেজ তৈরি করা, এবং অলমোস্ট সেই আবারও ঘুরে ফিরে খালিদ টাইমসের কথা যে সেটি কিন্তু করতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের মানুষ সেটি মনে করে স্যার। এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যদি সাধারণ মানুষকে গড়ে তুলতে পারি, সেটি কি অনেক সহায়ক হয় কিনা স্যার? অবশ্যই অবশ্যই হয়। এবং আমরা মুক্তিযুদ্ধের যে আমাদের আদর্শ, আমাদের চেতনা, লক্ষ্য, উদ্দেশ্য বাংলাদেশের, সেগুলোই আমরা অনুসরণ করছি। প্রথমেই বলেছি যে বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল, প্রদর্শিত পথ ছিল, এবং বাংলাদেশের জন্য তার যে আকাঙ্ক্ষা ছিল, এবং তিনি বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবনের তিনি সন্ধান দিতে চেয়েছিলেন। তো সেইটাই তো বঙ্গবন্ধু কন্যা করছেন, এবং আমরা সেটাতে আমরা সহায়ক ভূমিকা পালন করছি, এবং তার নির্দেশে আমরা এগিয়ে চলেছি। এবং এই যে পৃথিবীর সব দেশের যেখানে যেখানে আমরা আমাদের সুযোগ হবে, সুবিধা হবে, আমাদের জাতীয় স্বার্থ যেখানে আমাদেরকে নিয়ে যাবে, আমরা কিন্তু সেইখানে যাব এবং সেখান থেকে আমরা আহরণ করব। স্যার, আহরণ করার কথা বলছেন, আপনি যেই সময়টা পেয়েছেন বা আমরা অনুষ্ঠানের শুরুতে যেই সময়টা বলেছিলাম 2 বছর 8 মাস, আমি যদি স্যার একটু মিডল ইস্টের দিকে তাকাই, এবং সেখানে কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা ছিল, একেবারে সেই আকামা পরিবর্তন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাটা কিন্তু আর এখন নেই। হ্যাঁ, অবশ্যই। তো আমরা চেষ্টা করেছি, এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া থাকে, তো আমরা সেটার মধ্যে আছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সৌদি আরবের বাদশার আমন্ত্রণে গিয়েছিলেন সৌদি আরবে, এবং সেই সফর অত্যন্ত সফল হয়েছিল, সেটা তো বোঝাই যাচ্ছে, এমনি এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো এই সব কারণে যে আমাদের বর্তমানে যে সম্পর্ক, এটা ঠিক ওই আমার আবার ফিরে আসতে হয় যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমরা সেই পথ ধরেই আমরা এগিয়ে চলতে চাই। স্যার, বিনিয়োগ পেতে, এবং আমরা দেখেছি যে আপনার প্রতি কিন্তু একটা মানে অমানুষিকই একটা পরিশ্রমের একটা ব্যাপার ছিল। আমি বারবার সময়টা মনে করে দিতে চাই যে 2 বছর 8 মাস, যদিও এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো বড় একটি ব্যাপার এত সহজ ব্যাপার ছিল না। আবার আমাদের যারা নিন্দুক আছেন তারা কিন্তু একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলে যে সব কিছু এমনি এমনিই হয়ে যায়। তো সব কিছু মিলে এই বিনিয়োগের ক্ষেত্রে কতটা স্যার? বিনিয়োগের ক্ষেত্রে আপনারা জানেন যে জাপান থেকে আসছে, তারপরে ভারত থেকে এসছে, ইউরোপ থেকে আসছে বিনিয়োগ, আমরা তো সব জায়গাতে, এবং চীনের রাষ্ট্রপতি আসছেন কদিন পরে, এবং চীন থেকেও আসছে, চীনও এসেছে বিনিয়োগের জন্য। বিশেষ করে যেসব শিল্প কারখানা সেখানে কি বলে এখন আর চালাতে পারছে না, সেগুলো তারা এখানে নিয়ে আসবে। জাপানেরও তাই, এবং ইউরোপেরও তাই, এবং যুক্তরাষ্ট্র থেকেও আসছে। আমরা যুক্তরাজ্য থেকেও সরাসরি বিনিয়োগ প্রাইভেট সেক্টরে, সেটাও আমরা আশা করছি। তো কাজেই সব মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটা সুসময় চলে এসেছে, এবং যেটা বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত সফলভাবে করতে পেরেছেন। স্যার, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য শুনি, বা আমার কাছে মনে হয় যে তিনি সাধারণ মানুষদের কথা বারবার বলেন। তিনি বলেন যে একেবারে প্রান্তিক যে মানুষটি আছে, একেবারে খেটে খাওয়া যে মানুষটি আছে, ওই মানুষটি কিন্তু আমার টার্গেট, ওই মানুষটির ভাগ্যের পরিবর্তনের কথা তিনি বলেন, এবং সেটাই করেছেন তিনি। কারণ তিনি সব জায়গায় কিন্তু কোথাও হেঁটে, যেখানে নদী নেই আমাদের দিকে উত্তর বাংলায়, সেখানে তো নদীগুলো নাব্য নয়, কাজে ওখানে নৌকাতে বেড়াতে পারবেন না, ওখানে উনি অনেক জায়গায় পায়ে হেঁটে গিয়েছেন। তো সেরকম দক্ষিণ বাংলাতে এখানে নৌকায় পায়ে হেঁটে তিনি অনেক জায়গায় গিয়েছেন, লঞ্চে করে। তিনি প্রায় সব উপজেলা তিনি চেনেন, নিজে ব্যক্তিগতভাবে চেনেন। কাজেই তার পক্ষে এটা তো শুধু বঙ্গবন্ধু কন্যার পক্ষে সম্ভব, আর কার পক্ষে সম্ভব না। আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী যেহেতু সাধারণ মানুষ, বঙ্গবন্ধুর অন্তত 200 বক্তৃতায়, মানে অডিও বক্তৃতায় আমি খুঁজে পাই তিনি একটি কথা বারবার বলতেন যে আমার মানুষ পেট ভরে ভাত খাক, ওরা খাক,
আমার মানুষ পেট ভরে ভাত খাক, বারবার বলতেন। এবং আপনার সেই উত্তরাঞ্চলে গিয়েও কিন্তু তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। খালিদ টাইমসের কথা আমি বলছি, সেখানে একটি ছোট বাচ্চার চিঠি ছাপা হয়েছে, যেটি আমাদের দেশের পত্রপত্রিকাতে চেয়ে হয়েছে, যে যেখানে বঙ্গবন্ধু বলছেন আমার মানুষ পেট ভরে ভাত খাক, সেখানে সাধারণ মানুষ আজকের দিনে যে একটি আস্ত ব্রিজ প্রধানমন্ত্রীর কাছে চায়, এটিকে কি একটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা যায়? হ্যাঁ, অবশ্যই। এটা তো এখন তো মানুষের এই যে কি বলে পল্লী বিদ্যুৎ, সমস্ত গ্রামগুলোকে বিদ্যুতের আওতায় আনছেন প্রধানমন্ত্রী। এর ফলে যেটা হয়েছে যে আমার নির্বাচনী এলাকার কথা আমি বলতে পারি, যে যেমন এই গ্রামটাতে হলো আজকে উদ্বোধন করলাম বিদ্যুৎ সংযোগ, কিন্তু এর পাশেরটাকে এখনো দিতে পারিনি আমরা। তো এখন তারা একেবারে অস্থির হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মানুষ বুঝতে পেরেছেন, সাধারণ মানুষ, যে এটা হবে, কারণ এখানে যখন হয়েছে তখন আমার পাশের গ্রামটাতেও হবে, কিন্তু তারা অস্থির হয়ে যাচ্ছেন। তো এই যে জিনিসটা, এটাও কিন্তু একটা খুবই আশার লক্ষণ। এবং এই যে মানুষের যে আগে যে অবস্থা ছিল যে বিদ্যুৎ কোনোদিনই হবে না, কেউ ধারণা করে না যে এরকম হতে পারে, এবং সেজন্য কোনো প্রত্যাশাও নেই, ছিল না, ছিল না। কিন্তু এখন কিন্তু পরিবর্তন হয়েছে। এবং এখন আমাদের উত্তর বাংলাতে যেটা হয়েছে, যেখানে যে আমার নির্বাচনী এলাকা দিনাজপুর, আপনি তো জানেন যে এটা উদ্বৃত্ত এলাকা, উদ্বৃত্ত খাদ্যশস্য, ধান, চাল, গম এবং কি বলে এই ভুট্টা, এগুলো ছাড়াও শাকসবজি ইত্যাদি সবই ঢাকায় চলে আসে। তো এখন এখানে যেটা সমস্যা হচ্ছে যে এই কৃষি যে শ্রমিক, এটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না, যার ফলে এগ্রিকালচারে, কৃষিতে মেকানাইজেশন হচ্ছে, যান্ত্রিকীকরণ হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যন্ত্র কিন্তু স্থানীয় লোকরাই তৈরি করছে। আবার যে বড় বড় যন্ত্রের মধ্যে ট্র্যাক্টর আছে, যেমন এই দিকে যেটা যমুনা নদীর পূর্ব পারে এই অঞ্চলগুলোতে, টাঙ্গাইল, ঢাকা ইত্যাদি, এখানে যে ছোট চীনা যে ট্র্যাক্টর হাতে ঠেলে বা ওটা চড়াও যায়, বসে পড়া যায়, কিন্তু খুব ছোট্ট, এগুলো ব্যবহার হয়। কিন্তু আমাদের দিকে উত্তর বাংলাতে এগুলো কিন্তু বড় বড় ট্র্যাক্টর ভারত থেকে আমদানি করা হচ্ছে। এগুলো অন্য আমেরিকান ট্র্যাক্টর ভারতে তৈরি হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে, সেই সব ট্র্যাক্টর কিন্তু ব্যবহার করা হচ্ছে। স্যার, আমি অমর্ত্য সেন আমার অসম্ভব রকমের প্রিয় একজন মানুষ, এবং তার লেখা, বিশেষ করে বাংলাদেশ নিয়ে তিনি যে সমস্ত গবেষণাগুলো লিখছেন বা পড়ছেন, সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে আধুনিক বিশ্বে যে অর্থনীতির সঙ্গে রাজনীতির একটা বড় সম্পর্ক রয়েছে। তিনি বলছেন মানুষের জীবনযাত্রার মান যদি বাড়ে এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান যদি বাড়ে, তাহলে কিন্তু অপরাজনীতি, আমরা যাদেরকে জঙ্গিবাদ বলি কিংবা আমরা যাদেরকে ভুল রাজনীতি বলি, সেগুলো আস্তে আস্তে একেবারে বিলীন হয়ে যাবে। স্যার, এইটা আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা শুনতে চাই। আমি একটা ছোট্ট এবং শেষ বিরতি নিয়ে ফিরে এসে যেতে চাই। দর্শক, নিচ্ছি ছোট্ট এবং শেষ বিরতি, এটি নিজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা নানান বিষয়ে কথা বলছিলাম। স্যার, দুটি বিষয় আমাদের হাতে এখনো আছে, এই দুটি শেষ করে হয়তো আজকে অনুষ্ঠান শেষ করতে চাইবো। স্যার, সেটি হচ্ছে যে অমর্ত্য সেনের কথা আমি বলছিলাম যে রাজনীতির গুণগত মানের বিশ্বব্যাপী কিন্তু পরিবর্তন ঘটেছে, দক্ষিণ এশিয়ায় তো বটেই। পরস্পরের সাথে সহমর্মিতা, আঞ্চলিক কানেক্টিভিটির কথা বলছেন। আর এখানে বলা হচ্ছে যে যদি আমরা মানুষের সামনে দৃশ্যমান কিছু না রাখতে পারি এবং ডেভেলপমেন্টের জায়গাটিও যদি না রাখতে পারি, তাহলে কিন্তু এই রাজনীতি আর রাজনীতি থাকবে না। এবং প্রান্তিক মানুষকে এডুকেটেড করা, প্রান্তিক মানুষকে সম্পদশালী করা, তাহলে রাজনীতির একটা আসল চেহারা আসবে, যিনি আশা করেন অমর্ত্য সেন। স্যার, অধ্যাপক অমর্ত্য সেনের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে, সৌভাগ্য হয়েছিল লন্ডনে হাই কমিশনার থাকার সময় উনি যখন নোবেল প্রাইজ পেলেন, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তাকে ফুল দিতে গিয়েছিলাম। তো সঙ্গে আমার বাসা থেকে আমার স্ত্রী এই চমচম, আমি প্রথমে মিসেস সেনের কাছে খবর নিলাম টেলিফোনে, উনি কি মিষ্টি, উনি তো বাঙালি মানুষ, কি মিষ্টি পছন্দ করেন। তো উনি বললেন যে উনি তো জার্মান মহিলা, ইংরেজি বলেন ভালো,
তো উনি বললেন যে তোমাদের, আমি তো নাম ঠিক মতো বলতে পারবো না, তো চামচাম ওর ছামছম সামথিং লাইক দ্যাট। তো বুঝলাম যে চমচম, তো ওইটা নিয়ে গিয়েছিলেন। তো উনি, আপনি কি করে জানলেন মশাই? ওইটা তো আমাদের কাজ, এটা বের করা, খুঁজে বের করা, আমরা তো কূটনীতিক মানুষ। হ্যাঁ, আপনি তো বের করে ফেলেছেন। তো 3-4টা খাই, তো খেয়ে ফেললেন। হ্যাঁ, তো খুব আমার সঙ্গে পরিচয় আছে। তো যাই হোক, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত অবশ্যই। এবং এই যে রাজনীতির উদ্দেশ্যই হলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, একটা উন্নততর জীবন দেওয়া, যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, এবং তার পিতার কথা, জাতির জনকের কথা বলেন, যে এইটার জন্যই তো এই যে সংগ্রাম, বঙ্গবন্ধুর যে দীর্ঘ সংগ্রাম, উনি নিজের জীবন, শ্রেষ্ঠ সময়টা জীবনের, এটা জেলখানায় পাকিস্তান সরকারের জেলে কাটিয়েছেন, এবং জেল থেকে বেরিয়েছেন, আবার জেলে গেছেন। তো এই যে সংগ্রামটা তিনি করেছেন, এটা তার জীবন থেকে আমরা যে শিক্ষাটা পাই, বঙ্গবন্ধুর জীবন থেকে, সেটা হলো এই যে এই উন্নত জীবন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই কিন্তু তিনি এই সংগ্রাম করেছেন। এবং যেটা আমাদের বিদেশি বন্ধুদের, বিশেষ করে ইউরোপীয় এবং আমেরিকান, তাদেরকে বলছি আমরা, অন্যান্য পশ্চিমা সহ তাদেরকে বলছি যে এই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে সংগ্রাম, এটাও তো এই গণতন্ত্রের জন্য সংগ্রাম, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধুকে হত্যার পরে এই যে গণতন্ত্রকে প্রবাসে পাঠানো হয়েছিল, একে নির্বাসিত করা হয়েছিল, বাংলাদেশে একেবারে উল্টো পথে হাঁটতে শুরু করেছিল। তো সেটাকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু শেখ হাসিনা সংগ্রাম করছেন। এবং শেখ হাসিনার ভাষায় তিনি বলেছিলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য তিনি সংগ্রাম শুরু করলেন। আর যেহেতু অমর্ত্য সেন বলছেন যে যদি একটা লক্ষ্য রাখতে পারেন, ভবিষ্যতের রাজনীতি মানে সেই অপরাজনীতি যারা করেন তাদের জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই, আমি এটা সম্পূর্ণ একমত। এবং এটাই আমরা কিন্তু দেখছি এখন বাংলাদেশে, যে এই যে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। আমার নির্বাচনী এলাকার কথা আমি একটু বলি, দিনাজপুরে চিরিবন্দর খানসামা, এবং সেইখানে আপনার আমাদের দিকে এই যে মাটির বাড়ি ছিল, হ্যাঁ, কাঁচা দেয়াল দিয়ে, এটার সুবিধা ছিল, কিন্তু মাটির বাড়ি তো মাটির বাড়ি, তো এগুলো কিন্তু আর নেই। দু একটা ছিল, আমি দেখছি, এই তো মাঝে মাঝে যাচ্ছি, দেখছি যে এগুলো সব ইটের বাড়ি হয়ে যাচ্ছে, উপরে টিন, আর একদম পাকা বাড়ি। তো এই যে পরিবর্তনটা, এটা তো আমার নিজের চোখে দেখছি আমি এই গত কয়েক বছরে, এই ধরুন 5 বছর, আর এদিকে 7 বছরে দেখছি। স্যার, আমরা প্রায় শেষের দিকে আছি। মোহাম্মদ পলাশ, তিনি দুবাই থেকে একটি প্রশ্ন করেছিলেন যে দূতাবাসগুলো বা ভিসা টিসা এরকম। হ্যাঁ, আমরা কাজ করছি, এবং এই যে কি বলে, সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে, সম্পূর্ণ জিনিসটা প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি যে তারা আরও নেবেন আমাদের এখান থেকে শ্রমিক, দক্ষ শ্রমিক, এবং বিভিন্ন পেশার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলোও তারা নেবেন, নার্স ইত্যাদি, শিক্ষক। তো এবং ঢাকায় তাদের যে দূতাবাস আছে আরব আমিরাতের, সেখানে তারা এই ভিসা কার্যক্রম যে বাড়ানোর জন্যে তারা আরও লোক নিয়ে এসছেন ইতিমধ্যে। তো আমরা আশা করছি যে খুব শিগগিরই এই বিষয়টার সুরাহা হবে, এবং সম্পর্ক এখন আমাদের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে ভালো সম্পর্ক। স্যার, বিশেষ করে আরব আমিরাত বা এই মুসলিম কান্ট্রি, মিডল ইস্টের সঙ্গে এক সময় মনে হতো যে একেবারে মুসলিম এই মিডল ইস্টের সাথে যেন এন্ট্রি বাংলাদেশ যারা, তাদের সাথে সম্পর্কটা ভালো। এটি কিন্তু স্যার অনেক বড় একটি অর্জন হিসেবেই কিন্তু নানাভাবে দেখা হয়। কিন্তু স্যার এই অসত্য সাধন কিভাবে করলেন সেই প্রশ্ন বা সেই কৌশল আমি জিজ্ঞেস করব না, কিন্তু স্যার আমার কাছে মনে হয়েছে এটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য প্রত্যাশিত ছিল যে এই কাজটি হওয়া দরকার। তো আমরা তো সেটা করেছি, আমরা করতে সফল হয়েছি। এবং যেটা আমি কয়েকবারই বললাম, বঙ্গবন্ধুর যে প্রদর্শিত পথ, আমরা কিন্তু সেটাই অনুসরণ করছি। এবং আমি মনে করি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি মনে করি যে, এবং একজন প্রাক্তন কূটনীতিক হিসেবে আমি মনে করি যে এটাই হলো বাংলাদেশের জন্য, এটাই সঠিক পথ। এবং এই পথ যদি আমরা ঠিকমতো অনুসরণ করি, তাহলে আমাদের সাফল্য আসবেই। দারুণ স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করব ছোট্ট একটি প্রশ্ন দিয়ে। সেটি হচ্ছে যে, আমি যতটুকু আপনাকে চিনি, খুব নীরবে নিভৃতিতে
কাজটা করে যাওয়া হচ্ছে মূল লক্ষ্য। কি পেলাম কি পেলাম না সেটি বড় কথা নয়। বঙ্গবন্ধুকেও নানাভাবে তার আত্মজীবনীতে দেখি যে দিনের শেষে আমি কি কিছু করতে পেরেছি, যদি কিছু যোগ হয়ে থাকে সেটি আমার মানুষের, আমার জনগণের, সেটি আমার প্রশান্তি এবং সেটি নিয়ে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এরকম পরিষ্কারভাবে যে জাতির জনক মন্তব্য করে, সে জাতির মানে একজন কর্মী হয়ে, একজন দায়িত্বপ্রাপ্ত লোক হয়ে আপনি কিভাবে দেখেন? আমিও ঠিক এইভাবেই দেখি, এবং এই যে নিভৃতে কাজ করা এটাই আমাদের বেশি দরকার। এবং কাজ যখন সাফল্য আসবে, ইংরেজিতে একটা কথা আছে, নাথিং সাকসিডস লাইক সাকসেস, মানে সাফল্যের মতো সফল কোনো কিছুই নয়, বাংলা অনুবাদটা এরকম হবে। তো কাজেই সাফল্য যখন আসবে তার আর কোনো ব্যাখ্যা লাগবে না। যেমন একটা আমি উদাহরণ দিলাম যে আজকের বাংলাদেশে, শেখ হাসিনার বাংলাদেশে, একটা তো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, যেটা শেখ হাসিনা এখন পরিচালনা করছেন। তো সেইখানে এই যে বিদ্যুতের তিনি একটা ওয়াদা করেছিলেন 2008-এর নির্বাচনে, তো সেটাকে তিনি এখন পূরণ করছেন। তো আজকে এই যে মানুষগুলো যখন দেখি আমি এই গ্রামের, আমি কিন্তু যখন বিদ্যুৎ সংযোগ দেই তখন আমি ওই সুবিধাভোগী যারা পাচ্ছে সংযোগ, তাদের মধ্যে একজন মহিলা আর একজন পুরুষকে আমি ডাকি, এবং এটা একদম অ্যাট র্যান্ডম, আপনি আসুন। হ্যাঁ, তারা বলে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, মুই পারিম না। কেন পারবো না? পারবো তুই, যে তুমি পারবে, আপনি পারবেন তো। আমি কি বক্তৃতা দেইনি? না, আমি বলে দিব। তো আসলো ইয়েতে, তোমার মাইক্রোফোনে আসলো, এসে আমি তখন বললাম, হ্যাঁ, যে আপনার অনুভূতি কি, আপনার ভালো লাগছে না খারাপ, আপনি কি মন খারাপ না ভালো? না না না, মন খারাপ হবে কেন, আরে কি যে খুশি। তাই এইটা শুনলে, এটা দেখলে, এটা তখন ভালো লাগে যে হ্যাঁ, আমাদের সরকার, শেখ হাসিনার সরকার যে এত বড় একটা পরিবর্তন নিয়ে আসছেন, যুগান্তকারী পরিবর্তন। অন্ধকার ছিল রাতের বেলা, যখন যেতাম রাস্তায়, গ্রামের রাস্তায়, তো সব অন্ধকার। এখন কিন্তু অনেক আলো, এখানে বাড়ির থেকে আলো বের হচ্ছে, এখানে ছোট্ট বাজার, এখানে আলো, চারিদিকে আলো, রোশনাই। তো এটা একটা বিরাট এরকম আলোকিত বাংলাদেশে আমরা চাই স্যার। আমি অনুষ্ঠান শেষ করব সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন যেটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করেছিলাম। সেখানে আছে যে 2021 সালে আপনারা বলেছেন যে অতি দরিদ্র মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আনা হচ্ছে আপনাদের টার্গেট। 2008-এ আপনারা বলেছিলেন, নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনারা বলেছিলেন, কিন্তু আজকের দিনে সেই 3 অক্টোবর ওয়ার্ল্ড ব্যাংক বলছে সম্ভবত মনে হয় এটা হয়েই যাবে। স্যার, শেষ কথা কি বলবেন? শেষ কথা, আমরা এগিয়ে চলেছি, বাংলাদেশ এগিয়ে চলেছে। এবং যেটা একজন বলেছেন, বিদেশি আমাদের মেহমান একজন বলেছেন, 32 নম্বরে লিখেছেন, সেটা হলো যে মেহমানের নামটি বলতে বলেন স্যার। যেটা যে বাংলাদেশ এগিয়ে চলেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার কেরি, তিনি বলেছেন, লিখেছেন তিনি, যে বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ, সেটি গড়ার পথে বঙ্গবন্ধু কন্যা দৃঢ় নেতৃত্ব দিচ্ছেন, এবং বাংলাদেশে তার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। অসাধারণ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং মানে আমার শ্রদ্ধার কোনো শেষ নেই স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার, অনেক অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুরো প্রচারিত হবে। আগামীকাল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।